জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। সাংবাদিক বন্ধুদের, বিজেপির প্রদেশ কার্যালয় থেকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আমাদের এই সাংবাদিক বৈঠকের যে বিষয়বস্তু, আপনারা জানেন যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ইতিমধ্যে সারা দেশব্যাপী বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা দেশের রাজধানী দিল্লি সহ বাকি প্রদেশগুলোতেও তার প্রয়াস চলছে এবং আমাদের রাজ্যেও সেই প্রয়াস আমরা বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি। এটা ভারতবর্ষে নতুন নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ইউপিএ সরকারের আমলেও আমরা দেখেছিলাম, যখন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, একাধিক কেলেঙ্কারি, একাধিক প্রশ্নপত্র ফাঁস, যার আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি বা দেশের মানুষ প্রকৃত অর্থে কোনো জবাব পেয়েছে। ওই সময়কার শাসনকালে, কংগ্রেসের নেতৃত্বাধীন শাসনকালে আমরা কেউ সেটা বলতে পারি না। বিগত বা সদ্য সমাপ্ত যে নিট এক্সামিনেশন, যা কিছুদিন পূর্বে হওয়ার কথা ছিল, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে সেই পরীক্ষাকে কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে যখন পরীক্ষা হয় সফলভাবে, তার ফলাফলও কিন্তু বেরিয়ে গেছে, সারা দেশব্যাপী আমরা সেটা জানি। কিন্তু এই নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শাসক দল এবং সরকারকে অগণতান্ত্রিক পদ্ধতিতে বৈদেশিক শক্তির সহযোগিতা এবং দেশে একটা অস্থিরতা তৈরি করার লক্ষ্যে, কায়েম করার লক্ষ্যে, বিশেষ করে কংগ্রেস দল ঘোলা জলে মাছ ধরার জন্য ময়দানে নেমেছে। আমরা কি দেখছি? বেশ কয়েকদিন ধরে দিল্লিতে, কখনো যন্তর মন্তরে, কখনো প্রধানমন্ত্রীর সরকারি আবাসের বাইরে, কখনো দেশের বিভিন্ন প্রান্তে, প্রদেশে একটা অস্থিরতা তৈরি করা, আইন শৃঙ্খলাকে নষ্ট করা, সরকারি সম্পত্তিকে ধ্বংস করা এবং প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এ সমস্ত বিষয় নিয়ে দেশের মানুষকে দেশের মধ্যে এবং দেশের বাইরে বিভ্রান্ত করার একটা চক্রান্ত, একটা প্রয়াস জারি রয়েছে। আজকে তাই সর্বভারতীয় আমাদের দলের তরফ থেকে, দলের নির্দেশে আমাদের রাজ্যে এবং সারা দেশব্যাপী এই মিডিয়া বার্তালাপ বা প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে। আমাদের যেটা প্রশ্ন, তার আগেও আমরা দেখেছি
যখনই দেশে কোনো ধরনের কোনো ইস্যু, রাজনৈতিকগত ইস্যু বা অর্থনৈতিকগত যে কোনো সমস্যা তৈরি হয়, শাসক দলকে বিরোধী দলের থেকে বলা হয় যে পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট করা হোক, পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করা হোক। যদি পার্লামেন্টের সেশন নাও থাকে, তবে বিশেষ অধিবেশন, স্পেশাল সেশন ডেকে সে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হোক। বিরোধী দল থেকে শাসক দলের কাছে, স্পিকারের কাছে সেটা দাবি জানানো হয়। আশ্চর্যের বিষয়, বর্তমানে দিল্লিতে লোকসভার সেশন চলছে, আমাদের সরকার, আমাদের দল বলছে যে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমরা আলোচনায় প্রস্তুত, অথচ বিরোধীরা, বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা সেখানে আলোচনা অংশগ্রহণ করতে চাইছে না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সাহেব বারবার বলছেন, we are ready to have a discussion in the floor of the house, that is in parliament, on this NEET issue. যারা বিরোধীরা আলোচনা করতে চায় তারা আলোচনা করতে পারে। প্রধানমন্ত্রী বলছেন আলোচনা করতে চাই, আলোচনা করা যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আলোচনা করতে চাই, আলোচনা করা যেতে পারে। কিন্তু রাহুল গান্ধী উনি আলোচনা করবেন না। উনি কি করবেন? ওই ককরোচ জনতা পার্টি যারা নিট নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির পদত্যাগ নিয়ে রাস্তায় বসে আছে, তাদেরকে উস্কানি দেবেন। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারি আবাসের বাইরে গিয়ে বহিরাগত শক্তিকে নিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করবেন আন্দোলনের নামে। আর ওই কোমলমতি শিশুরা, ছাত্রছাত্রীরা যারা এখনো রাজনীতি থেকে অনেক দূরে, তাদেরকে রাজনীতির স্বার্থে ব্যবহার করে সারা দেশে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করার চক্রান্তে উনি সামিল হয়েছেন। অথচ গণতন্ত্রের পীঠস্থান আমাদের এই ভারতবর্ষ, গণতন্ত্রের পীঠস্থান আমাদের লোকসভা, রাজ্যসভা, তাতে গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা করবে। মোদিজি চাইছেন, সরকার চাইছে যে শাসক বিরোধী প্রত্যেকের আলোচনার মাধ্যমে একটা সুরাহা বেরিয়ে আসবে নিট কেলেঙ্কারি নিয়ে, এবং আগামী দিনে যাতে এই বিষয় আর পুনরাবৃত্তি না হয়, আর যেন রিপিটেশন না হয়, সে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন। অথচ রাহুল গান্ধী রাজি হচ্ছেন না। এই যে একটা অরাজকতা, এই যে একটা অগণতান্ত্রিক পরিবেশ, এই যে একটা আন্দোলনের নামে দেশের সম্পদ নষ্ট করা, দিল্লি পুলিশের উপর আক্রমণ করা, সেই জিনিসটা মেনে নেওয়া যায় না। তার বিরুদ্ধে আজকে সারা দেশব্যাপী সরকারকে বলা হয়েছে, দলকে বলা হয়েছে যাতে প্রেস বার্তালাপের মাধ্যমে জনগণের মধ্যে, জনগণের অবগতির জন্য, পাবলিক অ্যাওয়ারনেসের জন্য এই প্রেস বার্তালাপ করা হয়। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, ইতিমধ্যে এই নিট কেলেঙ্কারি নিয়ে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি, পুনে, নাসিক, লাতুর, গুরুগ্রাম, এই সমস্ত অঞ্চল থেকে, এলাকা থেকে 13 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে। মোদিজি টুইট করেছেন, সোশ্যাল মিডিয়াতে বলেছেন, কি বলেছেন? যে নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট টু আস দেন দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস এন্ড দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্টস। আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ছাত্রছাত্রী, যুবক,
তাদের ভবিষ্যৎ এবং তাদের ওয়েলফেয়ার, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এবং তার জন্য উনি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার ঘোষণা দিয়েছেন, যাতে এই ধরনের কেলেঙ্কারি যদি পুনরাবৃত্তি হয়, ঘটে, বা বর্তমান যেটা ঘটেছে তার ফাস্ট ট্র্যাক কোর্টে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টে যেন তার বিচার ব্যবস্থা সম্পন্ন করা যায়। প্রধানমন্ত্রী টুইট করে সোশ্যাল মিডিয়াতে সেখানে নির্দেশ প্রদান করেছেন। 13 জনকে গ্রেফতার করেছে এবং ভবিষ্যতে যেন এই সমস্ত জিনিসের আরো পুনরাবৃত্তি না হয় তার জন্য দপ্তরকে সতর্ক করেছেন, আধিকারিকদেরকে সতর্ক করেছেন। পার্লামেন্টে আলোচনা চাইছেন, কিন্তু সেই আলোচনা রাহুল গান্ধী ভেস্তে দিতে চাইছে। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে আন্দোলনের নামে অগণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের উপর আক্রমণ সংঘটিত করছে। সরকারি গাড়ি, পুলিশের গাড়ি ধ্বংস করছে। কোত্থেকে অর্থ আসছে, কোত্থেকে শক্তি আসছে? এটা নিট হচ্ছে একটা উপলক্ষ মাত্র। আপনারা বিগত দিনেও দেখেছেন কৃষক আন্দোলনের নামে ভারতবর্ষকে অস্থির তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভারতবর্ষের মানুষ ওই কাশ্মীর থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে মিজোরাম, এই আসমুদ্র হিমাচল ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছে। একের পর এক রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে সরকারে প্রতিষ্ঠিত করেছে এবং বিগত একটা ঐতিহাসিক অভূতপূর্ব নির্বাচনে পশ্চিমবঙ্গে এবং আসামে ভারতীয় জনতা পার্টিকে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। পশ্চিমবঙ্গে প্রথমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে এবং আসামে আমাদের পরপর 3 বার ভারতীয় জনতা পার্টির সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। তো কংগ্রেস দল যখন জনবিচ্ছিন্ন, কংগ্রেস দল যখন একের পর এক নির্বাচনী বৈতরণী পার হতে ব্যর্থতা প্রমাণ করছে, যখন ঘুরে দাঁড়ানোর আর কোনো রসদ নেই, তখন পার্লামেন্টকে বিকল করে দিচ্ছে, তখন আন্দোলনের নামে অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করছে, তখন আন্দোলনের নামে কোমলমতি ছাত্র ছাত্রী যারা রয়েছে, যারা ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা ভালো পড়াশোনা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, দেশকে গৌরবান্বিত করবে, তাদেরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে আন্দোলনটাকে হাইজ্যাক করতে চাইছে, যেটা আগামী দিন কঠোরভাবে দেশের মানুষ জবাব দেবে এবং গণতন্ত্রে বিশ্বাসী দল হিসাবে, গণতন্ত্রের ধারক বাহক হিসাবে জনগণের কাছেই আমরা সেই বিচার চাইব। যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে, আজকে যদি এমন হতো ইউপিএ সরকারের আমলে যে কেলেঙ্কারিগুলো হয়েছে, সাংবাদিক বন্ধুরা, আপনার গণতন্ত্রের প্রহরী, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, একটার কোন সুরাহা হয়েছে এখন পর্যন্ত? মনমোহন সিং প্রধানমন্ত্রী 2012 সাল, এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে এন্ট্রান্স এক্সাম, তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কাউকে গ্রেফতার হয়েছে, কাউকে গ্রেফতার করতে পারে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, 9 জনকে গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটকা, দিল্লি, মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের পৃথ্বীরাজ চৌহান, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সীতারামাইয়া, দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, তাদের রাজ্যে একের পর এক পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কোন ব্যবস্থা, স্ট্রিনজেন্ট কোন অ্যাকশন
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি। নিজের রাজ্যে অরাজকতা, নিজের রাজ্যে পয়সার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস, তার কোনো ব্যবস্থা নেই দলীয়ভাবে বা প্রশাসনিকভাবে, অথচ নিটের প্রশ্নপত্র পরীক্ষা ফাঁস হয়েছে। এবং আপনারা দেখেছেন যে তার যে নেক্সাস দিল্লি, পুনে, লাতুর, নাসিক, গুরুগ্রাম, ওই সমস্ত জায়গাগুলোতে, সেখান থেকে 13 জনকে গ্রেফতার করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নিজে বিবৃতি দিচ্ছেন। ওপেন ডিসকাশনের জন্য লোকসভার গণতন্ত্রের পীঠস্থান, লোকসভার ভেতরে আলোচনার জন্য ডাকছেন যে আলোচনা করুন, পরামর্শ দিন কি করা উচিত। যদি গঠনমূলক আলোচনা হয়, আমরা নিশ্চয়ই আগামী দিনে এই ধরনের জন্য কেলেঙ্কারি সংগঠিত না হয় তার জন্য যৌথভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কারণ ছাত্র ভবিষ্যৎ ফার্স্ট প্রায়োরিটি। যেটা বলেছে, nothing is more important to the government than the welfare and future of all students. তার জন্য stringent অ্যাকশন নেওয়ার জন্য, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন সমস্ত আধিকারিকদেরকে এবং দপ্তরগুলোকে। আলোচনা করছেন না, আলোচনা এড়িয়ে যাচ্ছেন, আর আন্দোলনের নামে, মানুষকে বিভ্রান্ত করার নামে সরকারি সম্পত্তি নষ্ট করছেন। আর উদ্দেশ্য কি? বাঁকা পথে এরা দেশে সরকার গঠন করা। বৈদেশিক শক্তি নিয়ে, যে শক্তি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে দেশে অরাজকতা তৈরি করতে পারছে না বিগত 12 বছর ধরে, আজকে ওই শক্তিগুলো ব্যাকুল হয়ে গেছে ভারতবর্ষে ক্ষমতায় আসার জন্য। তাই বেছে নিচ্ছে কাকে? ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে, যেই দলগুলো আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আর তাকে মদত দিচ্ছে কংগ্রেস দল, তার মদত দিচ্ছে রাহুল গান্ধী। আমরা সেটাকে ধিক্কার জানাই, আমরা সেটাকে বিরোধিতা করি। দেশে যে কোনো অরাজকতা তৈরির চেষ্টা হবে, কঠোর হস্তে সেটা দমন করা হবে। এই রাজ্যেও অরাজকতা তৈরি করে আমরা দেখেছি সিপিআইএম এর পার্টি সম্পাদক বিরোধী দলনেতা জিতেন চৌধুরী দিল্লিতে গিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হয়েছেন। আমরা দেখেছি এই রাজ্যের ছাত্রদের আন্দোলনে সার্কিট হাউসে গিয়ে তাদেরকে সমর্থন করেছেন কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি দুজনেই। নাম নেই, গোত্র নেই, সংগঠনের জন্ম হয়ে তারা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে, আর আপনারা তাদেরকে সমর্থন করবেন শুধুমাত্র একটাই এজেন্ডা, যে বাঁকা পথে ঘোলা চলে কিভাবে সরকারে আসা যায়। বিকাশমুখী সরকার প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলছে, সেটাকে কিভাবে বাধা দেওয়া যায়, রাজ্যের উন্নয়নকে কিভাবে আটকে দেওয়া যায়, সমস্ত দিকে বিচার করে বিশ্লেষণ করে তারা যখন দেখলেন যে আমাদের পতাকা তলে মানুষ সামিল হচ্ছে না, আমাদেরকে মানুষ বর্জন করেছে সারা দেশ থেকে, এই রাজ্য থেকে, তাই ওই প্ল্যাটফর্মটাকে যদি ব্যবহার করা যায় তবে আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি। আমি দ্ব্যর্থহীন ভাষায় আজকের এই সাংবাদিক বৈঠকে বলতে চাইছি যে ভারতবর্ষের মানুষ, আপনারা দেখেছেন বিগত দিনে প্রতিটি নির্বাচনে এবং আগামী দিনেও গণতন্ত্রে নির্বাচনই হচ্ছে মাপকাঠি, যে আপনার জনপ্রিয়তা, আপনার দলের জনপ্রিয়তা, আপনার সরকারের জনপ্রিয়তাকে সেই মাপকাঠিতে বা তুলে ধরার জন্য। আজকে নির্বাচনে আপনি জিততে পারছেন না, দিনের পর দিন আপনি জনবিচ্ছিন্ন হচ্ছেন, আসন সংখ্যা কমছে। আজকে বাঁকা পথে আপনারা ওই ছাত্রদেরকে ব্যবহার করে সেখানে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন, রাজনৈতিক সেখানে হাইজেক করতে চাইছেন এই ইস্যুটাকে। আমি আপনাদের আহ্বান জানাবো দলের তরফ থেকে যে ছাত্রদের ইস্যু নিয়ে সেটাকে রাজনৈতিক লাভালাভের জন্য আপনারা যে রাজনীতি করছেন তার থেকে দূরে সরে আসুন। এই রাজ্যে হোক, আমাদের দেশে হোক, পরিষ্কারভাবে অরাজকতা তৈরি করার যদি চেষ্টা করা হয়, কঠোর হস্তে তা দমন করা হয়। তার জন্য আমাদের দল, আমাদের সরকার, আমরা সদা প্রস্তুত রয়েছি।
আপনাদের সকলের সহযোগিতা চাইছি, রাজ্যের সকল অংশের মানুষের আমরা সহযোগিতা চাইছি। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন। আপনারা বলছেন আপনারা ছাত্রদের, এই কথাটা তো সম্পূর্ণ সত্য। তাহলে ছাত্রদের উপর লাঠিচার্জ রয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, যখন কোনো আন্দোলন সংগঠিত হয়, এই রাজ্যেও তো আমরা দেখেছি অনেকবার। এই রাজ্যে মেডিকেল কেলেঙ্কারি হয়েছিল, টিএমসির পাপাই শাহ হত্যা হয়েছিল 2011 সালে, আপনারা দেখেছেন। গুলিবর্ষণ হয়েছিল, ছাত্রদের উপর লাঠিচার্জ হয়নি। আন্দোলন যখন হিংসার রূপ নেয়, আন্দোলন যখন সরকারি অ্যাসেটকে ধ্বংস করার জন্য এগিয়ে আসে, আন্দোলনের গতিপথ যখন আনডেমোক্রেটিক হয়ে যায়, আনরুলি হয়ে যায়, হুলিগানিজম, ভ্যান্ডালিজম যখন আন্দোলনে কে প্রভাবিত করে, স্বাভাবিকভাবে পুলিশ ল অ্যান্ড অর্ডারকে রক্ষা করার জন্য সেখানে ব্যবস্থা গ্রহণ করে। আর প্রথমেই আপনার লাঠিচার্জ হবে এমন নয়, লাঠিচার্জের একটা ধারাবাহিকতা সিস্টেম আছে। ব্যারিকেড থাকবে, ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাবে, চেষ্টা করানো হবে, বোঝানো হবে। লাঠিচার্জ হচ্ছে সবার শেষে পুলিশ লাঠিচার্জ করে। আপনারা দিল্লিতে দেখেছেন পুলিশকে মারার চেষ্টা হচ্ছে, পাঞ্জাব থেকে খালিস্তানপন্থী যারা তলোয়ার নিয়ে তাদেরকে মারার জন্য দৌড়াচ্ছে, বল্লম নিয়ে পেছন পেছন ধাওয়া করছে। এটা কোথাকার আন্দোলন? ভারতবাসী এই সমস্ত আন্দোলন দেখে অভ্যস্ত নয়। ভারতবাসী এই সমস্ত আন্দোলনকে বরদাস্ত করবে না। পুলিশকে নিজের জান বাঁচানোর জন্য দৌড়াতে হচ্ছে, তো স্বাভাবিকভাবেই অন্য পুলিশ সহকর্মী যারা রয়েছেন, সহযোদ্ধাদেরকে বাঁচাতে তাদের লাঠিচার্জ করতে হচ্ছে। আমি আবারও বলছি, যে কোনো অরাজকতা তৈরির যদি চেষ্টা করা হয় কঠোর হাসতে, এটা এই রাজ্যে হোক, দিল্লিতে হোক, পশ্চিমবাংলায় হোক, আসামে হোক, যে কোনো রাজ্যে সেটা কঠোর হস্তে দমন করা হবে। আন্দোলনের নামে বর্বরতা, আন্দোলনের নামে উচ্ছৃঙ্খলতা, আন্দোলনের নামে দেশবিরোধী শক্তিকে একত্রিত করে দেশকে দুর্বল করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত এনডিএ সরকার বা আমাদের রাজ্যে এনডিএ সরকার কোন অবস্থাতেই বরদাস্ত করবে না। আগামী দিনে কঠোর হস্তে সেটা দমন করবে। আপনার আরেকটা প্রশ্ন, যেটা উত্তরে আমি আসছি, ছাত্র দরদি যদি আমরা না হই, আমাদের সরকার যদি প্রো পিপল বা প্রো স্টুডেন্ট কমিউনিটি আমরা যদি না হই, জাস্ট ফর ইউর ইনফরমেশন, ইউপিএ সরকারের আমলে শিক্ষার বাজেট ছিল মাত্র 8,225 কোটি টাকা, 8,225 crore। 8,225 কোটি টাকা ছিল ইউপিএ সরকারের আমলে, মানে ডক্টর মনমোহন সিং সরকারের আমলে শিক্ষার বাজেট। আমাদের বর্তমান বাজেট কত? 1,39,000 কোটি টাকা, 1.39 লাখ কোটি, মানে কত গুণ বেড়েছে। আইআইএম এর সংখ্যা কটা ছিল, এখন কটা হয়েছে। আইআইটির সংখ্যা কটা ছিল, এখন কটা হয়েছে। এমস এর সংখ্যা কটা ছিল, এখন কটা হয়েছে। আইআইটি আমাদের আইটিআই এর সংখ্যা কটা ছিল, এখন কটা হয়েছে। প্রতি ক্ষেত্রে প্রিমিয়ার যে এডুকেশনাল ইনস্টিটিউট ভারতবর্ষে কি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তার সংখ্যা বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম, তার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাদের সংখ্যা কটা ছিল, তাদের সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ 1,39,000 কোটি টাকার বাজেট বর্তমানে, আর আগে ছিল 8,225 কোটি টাকা। এটা কি ছাত্র দরদি নয় বা ছাত্রদের উন্নয়নের জন্য নয়? এখানে তো আর আইআইএম, আইআইটি বা আমাদের যে মেডিকেল কলেজ দেখুন, এজিএমসি, তার আসন সংখ্যা কত ছিল? তার আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিন টুইট করে কেন্দ্রীয় সরকারকে, মোদীজিকে এবং জেপি নাড্ডাজি স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তো এটা তো আমাদের অ্যাচিভমেন্ট। রাজ্য এবং কেন্দ্র যখন ডাবল ইঞ্জিন সরকার যৌথভাবে প্রপার কোঅর্ডিনেশনের মাধ্যমে এগিয়ে যেতে চাইছে, নিট পরীক্ষার কেলেঙ্কারি বা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট। এটা আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। তার সলিউশন আগামী দিনে যেন রিপিটেশন না হয়, আমরা বলছি যে পার্লামেন্টে আসুন, আলোচনা করুন। রাহুল গান্ধীকে, তার দলকে, বিরোধী দলগুলোকে, তো রাহুল গান্ধী নেতৃত্ব দিয়ে বলছেন যে না, আমি পার্লামেন্টে আলোচনা করব।
আমি কি করব? আমি সমস্ত ধ্বংসাত্মক খেলায় আমি নিজেকে নিমজ্জিত রাখবো, সরকারি সম্পদ নষ্ট করব, পুলিশের উপর আক্রমণ করব, কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করে আমি আমার রাজনৈতিক ফায়দা তুলব। আমাদের লড়াই সেটার বিরুদ্ধে। গণতন্ত্রে আন্দোলন করাই যেতে পারে, আমরাও করেছি, কিন্তু যখন সরকার আলোচনায় ডাকবে, আলোচনায় অংশগ্রহণ করতে হবে। আমরা আলোচনা করতে চাইছেন না, তবে আপনি এই ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম আন্দোলন করবেন। ফান্ডিং কোত্থেকে আসছে সেটা অন্য বিষয়, অন্য সময় বলবো। ফান্ডিং কোত্থেকে আসছে? প্রতিনিয়ত কারা ফান্ডিং করছে? ভারত সরকারের কাছে সমস্ত খবর রয়েছে। এটা বিরাট বড় চক্রান্ত, যেটা শ্রীলঙ্কাতে হয়েছে, যেটা নেপালে হয়েছে, যেটা বাংলাদেশে হয়েছে। ভারতকে দুর্বল করো। ভারতকে দুর্বল করতে পারলে, যদি করতে হয়, তবে ওই সরকার দলগুলো, বিরোধী দলগুলো, তাদের সহযোগিতা দিতে হবে। তারা যদি সহযোগিতা করে, ভারত একটা অস্থিরতা পরিবেশ তৈরি করে সরকারটাকে যদি ফেলা যায়। তারা স্বপ্ন দেখছে যে মোদী সরকারকে দুর্বল করে, সামনে তো লোকসভা নির্বাচন নয়, আগামী 20 বছরেও বিরোধীরা শক্তি অর্জন করতে পারবে না বা সরকারে প্রতিষ্ঠিত হতে পারবে না। ভারতবর্ষের মানুষ সেই দিকেই যাচ্ছে। যত এই ধরনের ধ্বংসাত্মক খেলা খেলবে, তত তারা জনবিচ্ছিন্ন হবে, তত ভারতীয় জনতা পার্টি আরো শক্তিশালী হবে, ভারতীয় জনতা পার্টি আরো গ্রহণযোগ্য হবে, ভারতবাসীর মধ্যে আরো জাতীয়তাবোধ, রাষ্ট্রবাদ, ন্যাশনালিজম, প্যাট্রিয়টিজম আরো সংগঠিত হবে, সংঘবদ্ধ হবে। কোন অবস্থাতে এই সমস্ত আন্দোলন করে দেশকে দ্বিখণ্ডিত করা যাবে না, ভারতীয় জনতা পার্টিকে ফেলা যাবে না। ওয়ান বাই ওয়ান। ছাত্র আন্দোলনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের যে দাবিটি, বিষয়টাকে কিভাবে দেখছেন? কারণ ওনার আমলে 152 বার এই আপনার প্রশ্নোত্তর লিক হয়েছে। 1, 2, যেটা বলছেন বিদেশি শত্রুর হাত রয়েছে এই আন্দোলনের পেছনে, তাহলে কি আপনার মনে হয় না যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এখানে ব্যর্থ এবং গোটা বিষয়টি এখনো কেন্দ্রীয় সরকারের তরফে যদিও স্বীকার করা হয়নি, দলের তরফে বলা হচ্ছে, কিন্তু যদি বিদেশি শত্রুর হাত থাকে তাহলে দায়িত্ব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের। এই বিষয়টা কি করবে? দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতার কথা আপনি যেটা বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সেখানে সাকসেসফুল আমি বলবো না হয়। আমাদের কাছে কি করে তথ্য, যদি অফিসিয়ালি সেটা কেউ কাউকে বলবে না, আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন, এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, পার্টি অফিস। আমি সেক্রেটারিয়েটে বসে কিন্তু প্রেস মিট করছি না যে অফিসিয়ালি আপনাদেরকে তথ্য দিতে হবে। দিস ইজ এ পার্টি অফিস এন্ড আই এম গিভিং মাই স্টেটমেন্ট পলিটিক্যালি। ঠিক আছে, আমি বলছি দিস ইজ মাই ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন অন বিহাফ অফ দ্য পার্টি, যে বিদেশি শক্তির সেখানে হাত থাকতে পারে। দলের বক্তব্য, দলের হয়ে বলছি তো, দলের হয়ে বলছি আমি কি বললাম? শ্রীলঙ্কাতেও হয়েছে, নেপালেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে। এই ধরনের চক্রান্ত আমাদের দেশে করার অনেকবার পরিকল্পনা হয়েছে। তার আগে আসামে হয়েছে, সাকসেসফুল হয়নি। তার আগে কৃষক আন্দোলন হয়েছে দিল্লি রাজপথে, সাকসেসফুল হয়নি। প্রতিবার একটা ইস্যুকে নিয়ে দিল্লিকে উত্তপ্ত করার চেষ্টা করা হয়। গতকাল যেটা হলো, পরশুদিন রাহুল গান্ধীর নেতৃত্বে প্রধানমন্ত্রী সরকারি আবাসের বাইরে, এটা করা যেতে পারে, আমরাও করেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু আমাকে সরকার আহ্বান করছে, লেটস হ্যাভ এ ডিসকাশন ইন পার্লামেন্ট হুইচ ইজ দ্য হাইয়েস্ট বডি ইন ডেমোক্রেসি। এখন আমরা যদি শাসক দল হয়ে বিরোধী দলকে বলি যে আসুন বিধানসভায় অধিবেশনে আলোচনা করি, ওয়ে আউট কি বের করি, আপনি বলছেন যে না আমি করব না, আমি অবরোধ করে দেব। তো কতদিন করবেন? ধ্বংসাত্মক খেলা খেললে আমাকে ল অ্যান্ড অর্ডার আমার হাতে নিতে হবে, মানে রক্ষা করতে হবে। তাই লাঠিপেটা হচ্ছে। এখানে লাঠিপেটা যখন হয়, কে ছাত্র কে রাজনৈতিক নেতা সেটা তো দেখে হয় না। টিভিতে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতে, যে খালিস্তানপন্থীরা এসছে, যারা আপনারা জানেন বল্লম তলোয়ার নিয়ে থাকে, তারা পুলিশের পেছনে পেছনে ধাওয়া করছে তাদেরকে মারার জন্য। এখন পুলিশ কি চুরি করে বসে থাকবে? দিল্লি পুলিশ বা সিআরপিএফ? এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে। যে কোনো চক্রান্তকে সরকার দল শক্ত হাতে দমন করবে, এই রাজ্যেও করবে, আমাদের দেশেও করবে। আর দ্বিতীয়, ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগের দাবি ছাত্রদের তরফে যেটা উঠেছে,
কারণ ওনার নেতৃত্বে বা মন্ত্রিত্বের অধীনে 152 বার ব্যাপার লিক হয়েছে। তো স্বাভাবিকভাবে ওনার পদত্যাগ দাবি হচ্ছে, কারণ ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। দল কিভাবে দেখছে? কমনওয়েলথ কেলেঙ্কারি হয়েছিল মনমোহন সিং এর আমলে, কোলগেট স্ক্যাম হয়েছিল মনমোহন সিং এর আমলে, পদত্যাগ করেছিলেন মনমোহন সিং। 2G স্পেকট্রাম কেলেঙ্কারি হয়েছিল ডক্টর মনমোহন সিং এর আমলে, পদত্যাগ করেছিলেন মনমোহন সিং। দাবি তো উঠতেই পারে, কিন্তু তাতে মন্ত্রী কি করে ইনভলভ? এখন ধরুন আমি খাদ্যমন্ত্রী, ট্যুরিজম মিনিস্টার, ত্রিপুরা ছোট রাজ্য, আমি ছোট আকারে বলছি, প্রশাসনিক লেভেলে কোনো ইরেগুলারিটিস হলো, খাদ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ইজ ইট দ্য সলিউশন? কিন্তু দপ্তর চালাতে ব্যর্থতা, সেটা নিশ্চয়ই প্রমাণিত হবে। প্রধানমন্ত্রী ঠিক করবে। যদি প্রধানমন্ত্রী মনে করেন, আপনি আমি বললে হবে না উনি ব্যর্থ কি ব্যর্থ না, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, বিকজ হি ইজ দ্য সুপ্রিম অথরিটি সো ফার দ্য ক্যাবিনেট ইজ কনসার্ন, এন্ড ধর্মেন্দ্র প্রধান ইজ এ ক্যাবিনেট মিনিস্টার। যদি ধর্মেন্দ্র প্রধান ব্যর্থ হন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি ব্যর্থ কি ব্যর্থ না, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি সাকসেসফুল কি সফল হয়েছি মন্ত্রিসভা চালাতে, মুখ্যমন্ত্রী আমাকে মার্কস দেবেন। তো প্রধানমন্ত্রী মোদীজি সিদ্ধান্ত নেবেন, এটা পরের প্রশ্ন। কিন্তু যে দাবি নিয়ে বলা হচ্ছে তুমি রিজাইন করে দাও, আজকে আমি ধরে নিলাম ধর্মেন্দ্র প্রধানজি রিজাইন করবেন, ঠিক আছে, মিস্টার ওয়াই দায়িত্ব নিলেন শিক্ষা দপ্তরে, কোনো গ্যারান্টি আছে যে আগামী দিনে হবে না? তখন বলবে যে না, মিস্টার ওয়াই কেও রিজাইন করতে হবে। তবে আলোচনার মাধ্যমে ফুল প্রুফ কিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, যেটা এই জিনিসটা যেন আগামী দিনে না হয়, তার জন্য বলা হচ্ছে তোমরা আসো আলোচনা করো লোকসভার ভেতরে। বলছে না আমরা করবো। কেন পালিয়ে বেড়াচ্ছেন, কেন এগিয়ে যাচ্ছেন? আসল লক্ষ্যটা কি? আসল লক্ষ্যটা হচ্ছে দেশকে দুর্বল করা, বৈদেশিক শক্তির হাত নিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখল করা, যেটা কোনোদিনও সফল হবে না এই বিরোধী দলগুলো। আপনি যে কথাটা বললেন, দেখা গেছে ওই সময় যারা দায়িত্বপ্রাপ্ত ছিল ওই ইউপিএ গভর্নমেন্টের সময়, ওরা পদত্যাগ করেছে। এই সময় যিনি দায়িত্বে আছেন, আপনি বলছেন যে একটা উদাহরণ দিন কে পদত্যাগ করেছে? ইউপিএ সরকারের আমলে পদত্যাগ হয়েছে, ডিরাজার হয়েছে, ডিরাজা অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ, নট সুরেশ পদত্যাগ। হয়েছে। ওয়ান্স হি ইজ অ্যারেস্টেড, যদি কোনো মন্ত্রী অ্যারেস্ট হয় তো অটোমেটিক্যালি তার মন্ত্রিসভা তো আর সে নেই, অ্যারেস্ট হয়েছে। হি ওয়াজ ইন জেল consecutively for many months. He was in jail. সুরেশ কালমারি রয়েছে। না না, Suresh Kalmari arrest হয়েছে, জেলে ছিল। And Suresh Kalmari was not a minister. He was a member of parliament, MP. এবং উনি অলিম্পিকের প্রেসিডেন্ট ছিলেন, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। He was not a minister. দাদা, আপনি বারে বারে বলছেন যে আলোচনার টেবিলে বিরোধীরা, বিশেষ করে রাহুল গান্ধী, চাইছেন না বসতে, এবং ইউপিএ সরকারের সময়ে সব থেকে বেশি কেলেঙ্কারি হয়েছে, কিন্তু তারা পদত্যাগ করেন। ঠিক একই বক্তব্য আজ থেকে একদিন আগে, অর্থাৎ গত পরশুদিন কংগ্রেস ভবনের কেন্দ্রীয় নেতৃত্ব বিজেন্দ্র প্রসাদ সিং এবং সুদীপ বর্মনের বক্তব্য ছিল যে ইউপিএ সরকারের আমলে যখনই কোনো কেলেঙ্কারি হয়েছে তারা ইস্তফা দিয়েছে। 1 নাম্বার, এবং 2 নাম্বার, আপনারা আলোচনায় বসতে রাজি হচ্ছেন না, কি বলবেন? সুদীপ বাবুকে বা বিজেন্দ্র প্রসাদ সিং যার কথা আপনি বললেন, ওনারা তো অনেক কথাই বলেন। আমি তো বললাম তো কারা কারা পদত্যাগ করেছে, কারা কারা পদত্যাগ করেছে। আর আমরা যে আলোচনায় বসতে চাইছি না, এটা প্রতিদিন আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেল যে গোষ্ঠীরা রয়েছে, ইন্ডিয়া টুডে বলুন, আজ তখন একই গোষ্ঠী, বিভিন্ন জি বলুন, বিভিন্ন বাংলা বলুন, ইংরাজি বলুন, হিন্দি বলুন, ওপেন ক্যাপশন দিচ্ছে। জেপি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী, জেপি নাড্ডা বলছেন আলোচনা করা যেতেই পারে, আমরা রেডি রয়েছি আলোচনা করার জন্য। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে বলছেন ফাস্ট ট্র্যাক কোর্টের কথা, প্রধানমন্ত্রী এসুরেন্স দিচ্ছেন স্ট্রিনজেন্ট অ্যাকশনের জন্য। আলোচনা করতে সরকার বারবার ওরা আলোচনা করতে চাইছে না, আর কি করে বলে? ছাত্র প্রতিনিধিদের সঙ্গে জেপি নাড্ডা দেখা করে কথা বলতে চেয়েছেন, কথা বলেছেন। ওনারা একটাই পয়েন্ট, 1 পয়েন্ট প্রোগ্রাম, যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তো কালকে যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করে, যদি মিস্টার এক্স এর জায়গায় মিস্টার ওয়াই আসে, এর অর্থ কি এই যে আপনাদের দাবি বা আপনার নিটের যে যারা মানে ব্যর্থ হয়েছে পরীক্ষায়, তারা সফল হয়ে যাবে বা তাদের সফলতা আসবে?
বা ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন কি এটা গ্যারান্টি দেবে যে আগামী দিনে এই ধরনের কেলেঙ্কারি আর হবে না? বিষয় কিন্তু এই গ্যারান্টি নেই না, বিষয় হচ্ছে ধর্মেন্দ্র প্রধান যে তার শিক্ষামন্ত্রী পদে বসে রয়েছে, তার যে কার্যকলাপে তার যে ব্যর্থতাগুলি উঠে এসেছে সেই অনুযায়ী উনি এই পদের যোগ্য না, না। আপনি যেটা বলেছেন যে 152 বার কেলেঙ্কারি মানে ফাঁস হয়েছে, ধর্মেন্দ্র প্রধান মন্ত্রী হয়েছে ক বছর হয়েছে? ইউপিএ এনডিএ গভর্নমেন্টে শিক্ষামন্ত্রীর দায়িত্ব বা ধর্মেন্দ্র প্রধান নিয়েছেন 2 বছর হয়েছে, 2.5 বছর হয়েছে। 2 বছরে কতটা 2 বছরে কটা নিট হয়? 2 বছরে অন্যান্য পরীক্ষা কত? 2 বছরে আপনি দেখুন যে 2 বছরে ইউপিএসসি তো ধর্মেন্দ্র প্রধানের আমলে হয় না, আর আমাদের আমলে কি ইউপিএসসি তে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়েছে? আমাদের আমলে এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রশ্নপত্র ফাঁস হয়েছে? গোটা বিষয়টাকে তাহলে ধর্মেন্দ্র প্রধান নিটের যখন প্রশ্ন এসছে, বছরে নিট একবার হয়, বছরে একবার হয় তো নিট, তো উনি তো 2 বার পেয়েছেন, 2.5 বছরের মন্ত্রী 152 বার কি করতে গিয়ে দিকে আসলো? ইট হ্যাজ টু বি রেকটিফাইড। আর শিক্ষা দপ্তরের দিন কি কি পরীক্ষা হতে পারে? 152টা এমন কি পরীক্ষা হয়েছে যে সবটি প্রশ্নপত্র ফাঁস হয়েছে? এতগুলি প্রশ্নপত্রের ফার্স্ট পেপারটাকে এতগুলো প্রশ্নপত্র না, সাংবাদিক বন্ধু, আমি আপনাকে বলছি নিটের যে প্রশ্নপত্র ধর্মেন্দ্র প্রধানের আমলে হয়েছে সেটা আমরাও নিন্দা জানাই, আমরাও অ্যাকসেপ্ট করি না, কিন্তু 152 যে ফিগারটা আপনি এনেছেন আমি জানি না বিগত 10 বছরে 152টা হয়েছে কিনা আমি জানি না, দলের তরফে কি কোনো তথ্য আছে? পুরো তথ্য নেই। আমাদের ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, ক্রিস্টাল ক্লিয়ার গভর্নমেন্ট, এবং মোদিজির আমলে আপনি এখন কোন ইস্যু না, এটাকে আপনি ইস্যু বানাতে চাইছেন। এমন তো আগে বলেছিলেন রাফাল নিয়ে, রাহুল গান্ধী তো বলেছিল চৌকিদার চোর হ্যায়, মানুষ তো রেজাল্ট দিয়ে দিল চৌকিদারের পক্ষে। মোদিজি তো বললেন যে मैं चौकीदार हूं, मैं नहीं खाऊंगा खाने नहीं दूंगा। তো চৌকিদার চোর হ্যায় রাহুল গান্ধী প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত যে রাফালে কোনো কেলেঙ্কারি হয়েছে? বরং 110টা আরো এক্সট্রা রাফাল যুদ্ধ বিমান ড্যাসল্ট কোম্পানি থেকে আমরা আনছি। এই রাফাল দিয়ে আমরা মিশন যে অপারেশন সিন্দুর আমরা করেছি এই রাফাল দিয়ে। তো রাফাল নিয়েও তো বলেছিলেন যে পাইয়ে দেওয়া হয়েছে চৌকিদার চোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়। 19 নির্বাচনে কি হলো? 44 নেমে এলেন চৌকিদার চোর স্লোগান তুলে, আর মোদিজি সিনা ঠোককে 302 19 নির্বাচন একা। কিছু লাভ হবে না। রাহুল গান্ধী এক একবার এক এক ইস্যু করবেন, এই ইস্যু দিয়েই উনাকে ব্যাকফায়ার করবে, বুমেরাং হবে ওনার। যত মোদিজির সততা, মোদিজির নেতৃত্বের ক্যাপাসিটি নিয়ে যত চ্যালেঞ্জ করবেন, যত মিথ্যা ভাবে মিসলিড করবেন দেশকে, দেশের জনগণকে, আন্দোলনকে হাইজেক করতে চাইবেন, তত ভারতবর্ষের মানুষ একত্রিত হবে, ইউনাইটেড হবে, রাষ্ট্রবাদী মানুষ ইউনাইটেড হবে দেশের সুরক্ষার স্বার্থে। কারণ প্রত্যেকেই জানে যে ব্যক্তি দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলছেন, দুবাইতে গিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলছেন, ফার্স্ট অফ অল আই এম এন ইন্ডিয়ান, wherever I go I will ensure my first and foremost duty যে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের উন্নয়ন নিয়ে আমি কথা বলবো, irrespective of any political identity and color। আর উনি কি ডাইরেক্টলি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছেন, এটাকে আপনি কি দেশপ্রেমী শক্তি বলবেন, না ক্ষমতায় আসার জন্য, দেশকে ছোট করার জন্য বলবেন? মোদিজির সঙ্গে আমার ডিফারেন্স থাকতে পারে, বাট হি ইজ মাই প্রাইম মিনিস্টার when I am outside India. When I am outside India, he is my prime minister. Modi ji is the prime minister of my country. That has to be taken into consideration by each and every political leader, irrespective of any political identity, caste, creed and color. এটা রাহুলজি করছেন না। উনি এক সময় একটা তথ্য নিয়ে আসবেন, এক সময় একটা ইস্যু নিয়ে আসবেন, 5-7-10 দিন বাজার গরম করবেন, তারপর ব্যাংককে চলে যাবেন, তারপর দেখবেন 1 মাস রাহুল গান্ধী নেই, তারপরে ওই ইটালি চলে যাবেন ছুটি কাটাতে, ব্রাজিলে চলে যাবেন, হঠাৎ দেখবেন রাহুল গান্ধী নেই। এই আমি বলে রাখছি, এই ইস্যুটার পরে হঠাৎ দেখবেন one fine morning he is missing, চলে যাবেন বাইরে। মানুষকে রাস্তায় নামিয়ে এভাবে হতে পারে না, এভাবে চলতে পারে না। আমি আবারও বলছি, আই অ্যাগেন রিটারিয়েট, যে কোনো অরাজকতা তৈরি করার চক্রান্ত রাজ্যে এবং দেশে কঠোর হস্তে দমন করা হবে।
দাদা, একটা প্রশ্ন last। আপনি This is the last question, হ্যাঁ, আপনি। ঠিক আছে। আমার একটা প্রশ্ন আছে। না একজনই তো তিনটা জিনিস দাদা, নিয়ে একটা- দেশব্যাপী নীতি নিয়ে বিরোধীরাও কথা বলছে, শাসকরাও কথা বলছে, কিন্তু এর মধ্যে আমাদের রাজ্যেও দেখা যাচ্ছে একটা সফেদ নিয়ে একটা প্রশ্নপত্রের একটা কেলেঙ্কারির কথা হচ্ছে। দলের তরফ থেকে কি বক্তব্য থাকে? সফেদ সফেদ পরীক্ষার প্রশ্নপত্র পাশ হওয়া নিয়েও একটা বক্তব্য হচ্ছে, এটা নিয়ে দলের কি বক্তব্য থাকে? কোন দপ্তরে? সফেদের না, কোনো সফেদের তো কোনো ডিপার্টমেন্টের NHM ওকে, আমার সঠিক জানা নেই। শুনুন, আমাদের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে স্বচ্ছভাবে চলছে। চাকরির ক্ষেত্রে বলুন, কোন নিয়োগের ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে ট্রান্সপারেন্সি মেনটেন করে হচ্ছে। একটা উদাহরণ দিন যে আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরির কোন কেলেঙ্কারি সংঘটিত হচ্ছে। একটা উদাহরণ দিন। জিআরবিটি বলুন, টিপিএসসি বলুন, প্রতিটি ক্ষেত্রে দপ্তরের রিক্রুটমেন্ট বলুন, প্রতিটি ক্ষেত্রে, এবং সমস্ত কিছু মেনে আইনি বৈধতা যাচাই করে ট্রান্সপারেন্ট ওয়েতে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আপনার যেটা প্রশ্ন, যদি এমন কোনো থেকে থাকে তবে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে রয়েছে বা আসবে, এবং উনি ওনাকে বরদাস্ত করবেন না, প্রশ্রয় দেবেন না। এবং অ্যাজ এ হোল আমার দপ্তরের একটি দায়িত্ববান মন্ত্রী হিসাবে আমি ওনার কাজকর্ম দেখছি বিগত কয়েক বছর ধরে। উনি অন্যায়কে প্রশ্রয় দেবেন না, এই সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে কোনো ধরনের ইরেগুলারিটি উনি বরদাস্ত করবেন না। স্যার, সারা রাজ্যে যেভাবে ছাত্র আন্দোলন চলছে, আপনার কি মনে হয় বিজেপি কিছুটা ব্যাক করে চলে গেছে? কোথায় সারা রাজ্য? সারা দেশে বলছে। সার্কিটে হচ্ছে? না না, সারা দেশে বলছে। আচ্ছা। আপনার কি মনে হয় যে বিজেপি কিছুটা ব্যাক করে চলে গেছে? এক। দুই নম্বর কথা হচ্ছে, এই জিনিসটা নিয়ে সিপিএম এবং কংগ্রেস ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন যে জনতার আন্দোলন করার জন্য, এগিয়ে আসার জন্য। সেই বিষয়টা কিভাবে দেখছেন? আপনারা ব্যাক করতে এটা কোনো বিষয় নয়, এটা কোনো সাবজেক্ট নয়। আমি আপনি ছিলেন শুরু থেকে আলোচনায় বলেছি, যেটাকে যে কোনো ইস্যুকে আলোচনার মাধ্যমে সলিউশন করা যায়। আলোচনার জন্য পার্লামেন্ট রাজি রয়েছে, পার্লামেন্ট চলছে, প্রধানমন্ত্রী রাজি রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজি রয়েছে, দপ্তর রাজি রয়েছে, বিরোধীরা আলোচনা করতে পারে। ব্যাকফুট ফ্রন্টফুট সেটা যখন নির্বাচন আসে তখন তার পরিমাপ মেজারমেন্ট করা হয়। বিগত দিনেও মেজারমেন্ট অনেক হয়েছে, পশ্চিমবাংলা, আসাম, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, প্রতি জায়গায় মেজারমেন্ট হয়েছে। ত্রিপুরা ফ্রন্টফুটে কি এক্সট্রিম স্টেপ আউট করে ওভার 6 মেরেছে ভারতীয় জনতা পার্টি, বাউন্ডারি হাঁকিয়েছে প্রতিটা ক্ষেত্রে। আগামী দিনও সেটাই হবে। কোন অবস্থাতে বিজেপিকে দুর্বল করার যে চক্রান্ত, ছাত্র আন্দোলনের নামে রাজনৈতিক ফায়দা হাইজেক করার চেষ্টা, এটা ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে। ধন্যবাদ। একটা কোশ্চেন আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে, সিপিআইএম এর পক্ষ থেকে ডিজিপি মৃত্যু নিয়ে জুডিশিয়াল ইনকোয়ারির কথা দাবি জানানো হয়েছে। দলীয়ভাবে বিজেপির এখনো কোনো স্ট্যান্ড আসেনি, বিজেপি। দেখুন, এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়, এটা আমি আজকে দলীয়ভাবে এখানে প্রেসমিট করছি। সরকারিভাবে, কারণ যদি কোনো জুডিশিয়াল এনকোয়ারি হয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, স্বরাষ্ট্র দপ্তর থেকে নিতে হবে। তো এটা সরকারিভাবে সিদ্ধান্ত হলে আপনারা জানবেন, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সবাইকে ধন্যবাদ।